এই আপনাদেরকে কি জানানো হয়েছিল 8টায় ক্লাস নিব? জি স্যার, জানানো হয়েছে। ও, জানানো হয়েছিল। না, জয়েন কম করতেছে, সেজন্য আজকে ভাবলাম যে একটু শেষ করে দেই। আর তো মনে হয় পড়ানো সম্ভব হচ্ছে না, আপনাদের যে অবস্থা, ওই দিনের প্রেজেন্স সবকিছু মিলে খুবই পোর প্রেজেন্স। আচ্ছা, যাই হোক, আমি আজকে একটু পরে মিড টার্মের নাম্বার দিব। যাদের নাম্বার পাবেন তারা কালকে এসেও একটু দেখে যেতে পারেন সেকেন্ড হাফে, অথবা পরশুদিন আমি থাকবো ডিপার্টমেন্টে। পরশুদিন আসলে ভালো হয়। পরশুদিনের মধ্যে আশা করি যে সবগুলাই শেষ হয়ে যাবে। তাহলে আর একটু ওয়েট করি।
আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। একটা জিনিস হচ্ছে যে আপনাদেরকে আসলে ধরেন এই 150 স্টুডেন্টের মধ্যে 1/5 বলা চলে যে স্টুডেন্টস মাত্র পার্টিসিপেট করে। এই ক্ষেত্রে নতুন কিছু অ্যাড করাটা নিজের কাছেও খারাপ লাগে, মানে মাঝে মধ্যে মনে হয় যেন এক হচ্ছে আমি ভার্চুয়ালি নিজেই এটা কমফোর্ট ফিল করি না, কারণ আমার কাছে মনে হয় আসলে পড়ানোই হচ্ছে কিনা, ইন্টারাকশনটা যেহেতু হয় না। আমার মনে হয় লাস্ট ক্লাস পর্যন্ত যা আছে তাই পড়েন, কারণ আপনাদের উপর না হয় দেখা যাচ্ছে যে বার্ডেন হয়ে যাবে, আমি সিম্পলি মনে করি। আর তারপরেও কিছুটা রিস্ক থেকে যায় যে বিষয়গুলো আমি আসবো, কারণ আপনারা ইউনিভার্সিটির যে সিস্টেম সেটা হচ্ছে ইট কম্বাইন্স বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল। সেই ক্ষেত্রে দেয়ার মাইট বি সাম পসিবিলিটি যে ইউ মে মিস ওয়ান ওয়ান কোয়েশ্চেন অর ম্যাক্সিমাম 2 কোয়েশ্চেন মিস করতে পারেন, কিন্তু যে সাবজেক্টটা যে ফার্স্ট এক্সামিনার সেই জায়গা থেকে যদি আপনারা টোটালটা কনসেন্ট্রেট করতে পারেন, তাহলে এনশিওর যে আলটিমেটলি আপনাদের সবকিছু পারা উচিত। আমি জাস্ট বেসিক রুল অফ থাম বলতেছি। সেই ক্ষেত্রে আমি কিছু বেসিক আইডিয়া বলবো যেগুলো আপনারা নিজেদের মনে করে পড়ে নিবেন। ধরেন আমরা ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের কথা বলি, তাই ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই ইনফ্লেশন কি, এখন আমরা কিন্তু ইনফ্লেশন বলতে অনেক ক্ষেত্রে সিম্পলি যখন বলবেন বলবেন রাইজিং প্রাইস লেভেল। তাহলে রাইজিং প্রাইস লেভেল বলতে হচ্ছে all goods and services sold within the economy. যদি on an average price is increased, price level means average prices of all those goods and services increased, সেটাকে আমরা প্রাইস লেভেল বলি। একদম নিজের মতো করে বলবেন, কিন্তু ইন এডিশন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তাহলে আমরা প্রাইস লেভেলের যে চেঞ্জ, রেট অফ চেঞ্জ, সেটা কিভাবে বের করি। সব রেট অফ চেঞ্জ কিভাবে বের করি, চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ইনটু 100, দ্যাট উইল গিভ ইউ দ্য রেট অফ চেঞ্জ। দ্যাট মিনস প্রাইস অফ টি, তার মানে প্রাইস লেভেল অফ টি দিস ইয়ার মাইনাস প্রাইস লেভেল অফ টি মাইনাস 1 লাস্ট ইয়ার ডিভাইডেড বাই পিটি মাইনাস 1 ইনটু 100। তাহলে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনফ্লেশন দেখাবে। এখন ইনফ্লেশন মাপতে গিয়ে বলা হচ্ছে যে আমরা তো ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশনকে সিপিআই যখন মেজর করেছি তখন সিপিআই এর মাধ্যমেও কিন্তু আমরা মেজর করেছি। তাহলে সিপিআই এর ক্ষেত্রে কি, তাহলে সিপিআই এর ক্ষেত্রেও দেখেন সিপিআই এরও রেট অফ চেঞ্জ, যে সিপিআই 90 মাইনাস 89 ডিভাইডেড বাই সিপিআই 89 into 100, that will give you the rate of change in the CPI, which is actually the same as the percentage change in the price level. So price level আমরা যে কথাটা বলছি, তাহলে এইভাবে ইনফ্লেশন নিয়ে পড়ছেন, যে ইনফ্লেশন আসলে এক কাইন্ড অফ ইনফ্লেশন ট্যাক্স হিসাবে আমরা বিবেচনা করি, কারণ প্রাইস এইগুলার মধ্যে যখন বিভিন্ন ভাবে এক্সাম্পল পড়বেন তখন বলা হচ্ছে যে আমার বেশি যখন খরচ করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় আমার ফ্রিকোয়েন্সি অফ ভিজিটও বেড়ে যায়। সেই ক্ষেত্রে এ কাইন্ড অফ ট্যাক্স হিসাবে শো লেদার কস্ট ইনকার হয়, যে আমার পায়ের জুতার তলি পর্যন্ত খরচ হয়ে যায়। সাম কাইন্ড অফ এক্সাম্পল ইউ উইল ফাইন্ড, বাট যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাদের আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলা হয়েছে। আনএমপ্লয়মেন্ট কিভাবে মেজর করে, লেবার ফোর্স কি, লেবার ফোর্স পার্টিসিপেশন রেট কিভাবে বের করা হয়, এবং আনএমপ্লয়মেন্ট রেট সেটা ফার্স্ট ক্লাসের ডেফিনেশন গুলাতেই একটা বা প্রেজেন্টেশনে আপনাদের দেখানো হয়েছিল। ঠিক একইভাবে যদি কোনো এক্সাম্পল দেওয়া থাকে তাহলে দ্যাট মিনস হচ্ছে তাহলে আমি এমপ্লয়মেন্টের ডেফিনেশনটা জানি কিনা, সেটাকে অ্যাপ্লাই করে সেইখান থেকে আনএমপ্লয়মেন্ট বের করতে পারি কিনা, টোটাল লেবার ফোর্স বের করতে পারি কিনা। যদি কোনো কারণে ডিপেন্ডেন্ট পপুলেশন দেয়া থাকে তাহলে টোটাল পপুলেশন থেকে ডিপেন্ডেন্ট পপুলেশন যে বাদ যায় সেটা লেবার ফোর্সের ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই জায়গাটা জানেন। তাহলে এই বিষয়গুলা নিয়ে আমরা অনেক কথা বলেছি। এখন আপনাদের যখন ফিলিপস কার্ভের কথা বলা হয় তখন বেসিক্যালি ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট রেট দুটো কিন্তু সেপারেটলি পড়েছেন। এখন যখন থিওরি অফ আনএমপ্লয়মেন্ট এইসব পড়তে যাবেন তখন ফিলিপস কার্ভের কথা বলবে, যে ফিলিপস কার্ভের কথা হচ্ছে যে আমাদের ইনফ্লেশন যখন ভেরি হাই থাকে তখন আনএমপ্লয়মেন্টটা ভেরি লো থাকে। তার মানে হচ্ছে inflation, to some extent inflation helps to grow the employment opportunities, that means which in turn help reduce the unemployment rate. তার মানে এখন কথা হচ্ছে এজ, তাহলে ইনফ্লেশন হইলেই তো তাহলে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা যায়, কিন্তু সেটা
একটা লিমিট আছে, যে অপটিমাল লেভেল কি। এই জন্যই ইনফ্লেশনকে যখন বিভিন্ন ভাগে ভাগ করা হয়, তখন ওই যে আমরা বলি কি, যে ধীরে ধীরে ধরেন 2 to 3% ইনফ্লেশন, যেটা পৃথিবীতে বলা হয় যে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রেট অফ ইনফ্লেশন। এই জন্যই দেখবেন ফেডারেল রিজার্ভ নিয়ে যখন কথা বলবেন, তখন ফেডারেল রিজার্ভ বলা হয় যে 2 to 3% ইনফ্লেশন ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্গেট নেই। কেন? কারণ হচ্ছে এইটা প্রাইস লেভেল যখন বেড়ে যায়, তখন মানুষ তার স্পেন্ডিং প্যাটার্নটা একটু বাড়ানোর চেষ্টা করে, বিকজ সে জানে যে এই এই পরিমাণ, সামান্য পরিমাণ ইনফ্লেশনেও তো ইরোড করবে পারচেজিং পাওয়ার। সো ইন দ্যাট সেন্স পিপল টেন্ডস টু স্পেন্ড মোর। জাস্ট ইনফ্লেশন হবে তার জন্য আমি বর্তমান ভোগের যে প্রায়োরিটি, উই সেট আপ আওয়ার প্রায়োরিটি বেসিস অন আওয়ার কনজাম্পশন। তাহলে বলতেছে যে একটা ইকোনমির সেই সক্ষমতা আছে কিনা আপনার যে অতিরিক্ত চাহিদা, সেই চাহিদাটুকু পূরণ করার মতো সামর্থ্য। দ্যাট মিনস if the economy is capable to produce the extra amount that you are demanding right now, সেটা যদি ক্যাপাসিটি হয়, ক্যাপাসিটি থাকে, দেন আপনি বলতে পারেন ইয়েস, ইট সিমস ফিজিবল যে একটা ইকোনমির। কিন্তু বিষয়টা হচ্ছে অর্থনীতির সক্ষমতা নাই, ইনফ্লেশনের মাত্রা বেশি, এখন সব মানুষ স্পেন্ডিং এ নেমে গেল, তখন মানুষ জিনিসপত্র বাড়ার সক্ষমতা যখন হবে না, তখন ইন ফিউচার forecasted inflation, expected inflation would be much higher. তখন একটা ইকোনমি আরো বিপর্যয়ের মুখে পড়ে। এই সব জায়গা বিবেচনা করেই বলা হয় যে একটা লিমিট পর্যন্ত আমরা ইনফ্লেশনকে বলি। এই জন্য হাইপার ইনফ্লেশন, এইসব জিনিসগুলা একটা ইকোনমির জন্য খারাপ। গুড অর ব্যাড, জাস্ট আপনারা ফিলিপস কার্ভের যে কনসেপ্ট ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট রেট, তার মানে হচ্ছে ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট রেট ইজ লো ইফ ইনফ্লেশন টেন্ডস টু হাই। তার মানে আনএমপ্লয়মেন্ট রেট যখন হাই হতে থাকে, তার মানে হচ্ছে ইনফ্লেশন ফলস করতে থাকে। তার মানে আনএমপ্লয়মেন্ট রেট যদি হাই হয়, একটু দেখেন, ইনফ্লেশন যদি বলছে when unemployment is low আর ইনফ্লেশন টেন্ডস টু রাইজ, আবার আনএমপ্লয়মেন্ট ইজ হাই, ইনফ্লেশন ফলস, তাহলে পলিসি মেকারস এবং ভোটার্স প্রেফার লো আনএমপ্লয়মেন্ট। আমাদের মূলত পছন্দের জায়গা কোনটা? আমাদের পছন্দের জায়গাটা হচ্ছে যে আমরা প্রেফার্স করি লো আনএমপ্লয়মেন্ট রেট। লো আনএমপ্লয়মেন্ট রেট মিনস হায়ার এমপ্লয়মেন্ট, এবং একই সাথে আমরা প্রেফার করি হচ্ছে লো ইনফ্লেশন রেট, বাট নট এ ফলিং প্রাইস লেভেল। যে আমরা লো ইনফ্লেশন টিপিক্যালি ক্যান নট হ্যাভ বোথ এন্ড দেয়ার ইজ এ ট্রেড অফ। তার মানে হচ্ছে মানুষের যে চাওয়া যে আমার আনএমপ্লয়মেন্টটাও লো হতে থাকবে, আবার ইনফ্লেশনেও লো হতে থাকবে, মানে প্রাইস লেভেল নট টু হাই, তাহলে সেই ক্ষেত্রে দুটো জিনিসকে একত্রে পাওয়া খুব কঠিন, বিকজ দেয়ার ইজ এ ট্রেড অফ বিটুইন ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট রেট। এই অতএব সংক্ষেপে ফার্স্ট ইয়ার হিসাবে বেসিক হিসাবে আপনারা জাস্ট যে ফিলিপস কার্ভের যে কনসেপ্ট, সেটা শর্ট রানে, কিন্তু লং রানে, তার মানে শর্ট রানে যেহেতু বলছে ট্রেড অফ, trade-off বললে being the students of economics you should know that there is an inverse relationship, that means downward sloping curve you will find to show the relationship between inflation and unemployment rate. But in case of this is the short run phenomena, long run phenomena তে বলবে যে না, আমার ফুল এমপ্লয়মেন্ট যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি প্রাইস লেভেল বাড়ে, তাহলে what does happen? Yes, does happen? তাহলে সেই জায়গা থেকে আমরা বলবো যে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে ট্রেড অফ, এন্ড দ্যাট ট্রেড অফ পারসিস্ট ইন দ্য শর্ট রান, বাট ইন কেস অফ লং রান উই উইল হ্যাভ এ ভার্টিক্যাল ফিলিপস কার্ভ। তাহলে ভার্টিক্যাল ফিলিপস কার্ভ মিনস হচ্ছে যে একটা ফুল এমপ্লয়মেন্ট সিনারিওর ক্ষেত্রে তখন আমাদের সিচুয়েশনটা কি হয় তার একটু জায়গা বুঝে নেবেন এখন। কারণ হচ্ছে যে ফুল এমপ্লয়মেন্ট হলে তো আপনি আর উৎপাদন বাড়াতে পারবেন না, অতএব প্রাইস লেভেল, ডিমান্ড যদি বাড়ে, দ্যাট উইল পুশেস দ্য প্রাইসেস আপ, তাহলে শুধু প্রাইসের মধ্যে প্রভাব পড়ে, এবং সেটা তখন ফুল এমপ্লয়মেন্ট। তার মানে হচ্ছে আপনার তো এখানে এমপ্লয়মেন্ট আর চিন্তা করতে হচ্ছে না, আনএমপ্লয়েড চিন্তা করতে হচ্ছে না, বাট আপনার কথা হচ্ছে যে একটা ইকুইলিব্রিয়াম যখন চিন্তা করবেন, তখন তার ডানে বামের কথাগুলা চিন্তা করলে সেগুলা ইকোনমিক্স এর স্টুডেন্ট হিসেবে আপনারা এমনিতেই বুঝবেন। ইন এডিশন আপনাদের হচ্ছে যে কিছু কনজাম্পশন থিওরি গুলা আছে, যেগুলা আপনারা একটু দেখে নিতে পারেন, যে ফ্রাঙ্কো মরিগ্লানি ধরেন লাইফ সাইকেল হাইপোথিসিস, পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস, এই জিনিসগুলা
খুব ইজি বেসিক, কারণ যদি ম্যাথমেটিক্স জানেন তাহলে শুধুমাত্র সিম্পল একটা ক্যালকুলেশন যে আমার লাইফ সাইকেল ইনকামের মূল উদ্দেশ্য হচ্ছে আমার কনজামশনটাকে স্মুদিং করার। আপনারা লাইফ সাইকেল শুধু মনে রাখেন, লাইফ সাইকেল কনজামশন থিওরি, কেনশিয়ান কনজামশন থিওরি পড়েছেন, যে কেনশিয়ান ক্রস, যে সি প্লাস আই প্লাস জি যদি 45 ডিগ্রি লাইনকে ইন্টারসেক্ট করে সেই জায়গায় আমরা একটা ইকুইলিব্রিয়াম এক্সপেন্ডিচার পাই। একইভাবে আমরা পরবর্তীতে যখন যাই যে লাইফ টাইম যদি আমি ধরি, সেই লাইফ টাইমে আমার ইয়থ স্টেজে আমি যে আমরা কি করি ডিস সেভিংস থাকে, তারপরে আমার ওয়ার্কিং লাইফে একটা এই ডিস সেভিংসটাকে কাটায় আমি একটা সেভিংস এর বড় সম্পদ গড়ে উঠাইতে পারি। আবার এই ডিস সেভিংসটাকে আমি আমার লাইফের শেষ প্যাটার্ন, আমার লাইফের ইনকাম যখন ফল করতে থাকে অথবা না থাকে আফটার রিটায়ারমেন্ট, আমরা সেটাকে আবার ডিস সেভিংস করে ফেলি, সেভিংস হয়। পরবর্তীতে সেভিংস ডিস সেভিংস থাকে, ডিস সেভিংস টু মুভ টু দ্য সেভিংস, অ্যাকুমুলেটেড ওয়েলথ তৈরি হয়, সেটা আবার ধীরে ধীরে আমরা মৃত্যু পর্যন্ত শেষ করে ফেলি। তারপরেও কিছু ক্রিটিক্স থাকে, সেটা হচ্ছে যে মানুষের লাইফের মধ্যে আনসার্টেনিটি যেটা প্রোডাক্টিভ স্টেজে থাকে, আমরা যখন রিটায়ারমেন্ট স্টেজে যাই তখন মানুষের আসলে বিহেভিয়ারাল প্যাটার্নটাও অনেক সময় এটাকে একটু আঘাত করে অথবা এটাকে একটু ডিস্টোর্ট করে। তার মানে হচ্ছে আমাদের এই থিওরিটা যেভাবে অত সিম্পল ওয়েতে দেখে লাইফ ইজ নট লাইক এ সিম্পল, তখন ওই হিসাবটুকুই দেখাইছে যে আপনার কতটুকু ডিস সেভিংস হবে, তারপর ডিস সেভিংস শেষ করে জিরোতে কখন যাবে, তারপরে আপনার সেভিংস কিভাবে তৈরি হবে, আপনার আয় থেকে আয়ের একটা অংশ যখন সেভ করেন আর একটা অংশ ভোগ করেন তখন সঞ্চয় কতটুকু জমতেছে, সেই অ্যাকুমুলেটেড ওয়েলথ হচ্ছে আপনার আপনার যতই সম্পদ আপনি কেন্দ্রীভূত করতে থাকবেন, সেটা ইনভেস্টমেন্ট মানে হচ্ছে স্টক অফ ক্যাপিটাল অফ ইউর লাইফ, যেটাকে আমরা অ্যাসেট হিসাবে চিন্তা করতে পারি, প্রোডাক্টিভ অ্যাসেট। সেই প্রোডাক্টিভ অ্যাসেটে আপনার একটা ওয়েলথ অ্যাকুমুলেটেড হয় আনটিল দ্য রিটায়ারমেন্ট, দেন আসলে সেটা গ্রাজুয়ালি ডিমিনিশেস করতে থাকেন। আর পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিসের কথা হচ্ছে যে আমাদের যে মানুষের ইনকাম, সেটা হচ্ছে যে আসলে বেসিক্যালি কনজাম্পশন ডিপেন্ডস অন দ্য পার্মানেন্ট ইনকাম রাদার দেন দ্য টেম্পোরারি ইনকাম। যেমন হঠাৎ করে লটারি পাইলেই মানুষের ভোগের কনজাম্পশন প্যাটার্ন বদলে যাবে, সেটা ঠিক না। কারণ সেটা হয়তো কিছু সময়ের জন্য বলতে পারে, লাইফ টাইম বদলানোটা খুব কঠিন। কিন্তু কোনো মানুষের যদি পার্মানেন্ট ইনকাম বাড়তে থাকে তখন তার একটা যে চেঞ্জিং প্যাটার্ন, সেটা আসলে মানুষের ভোগ পরিবর্তন হবে কতটুকু হবে এবং সেটা সাস্টেইনেবল কিনা, সেটা নির্ভর করে আসলে যে পার্মানেন্ট ইনকামের উপর রেদার দেন টেম্পোরারি ইনকাম। এটা জাস্ট থিওরিটিক্যাল বেসিস হিসাবে আপনারা যদি পড়েন তখন দেখবেন যে আপনাদের মাথায় ঢুকে গেছে। কিন্তু আজকে আর ডিটেইলসে যাব না, বাকি যে 6টা চ্যাপ্টার, কয়টা চ্যাপ্টার পড়িয়েছে একজন একটু রিপোর্ট করেন তো, আমার এই মুহূর্তে আমি ওপেন করে নেই, চ্যাপ্টার স্যার ওপেন করে 6টা নেই। চ্যাপ্টার পড়িয়েছেন স্যার। আচ্ছা, যে সফট কপিটা দেওয়া হয়েছে সেখান থেকে যে 6টা চ্যাপ্টার দেওয়া হয়েছে, সেখান থেকে বেসিক্যালি ইউ স্টার্টেড উইথ জিডিপি, দেন হচ্ছে যে হাউ উড ইউ পারফর্ম মেজর দ্য পারফরমেন্স অফ এন ইকোনমি, সেগুলার যে বেসিক ইন্ডিকেটরস গুলা, দেন স্ট্রাকচারিং দ্য মডেল, যে আমরা ওয়াই ইকোনমিস্ট বিং এন ইকোনমিস্ট মডেল কেন করি, আর হাউ দ্য এক্সোজেনাস ফ্যাক্টরস ইন্ডিউসেস এন্ডোজেনাস ফ্যাক্টরস এবং সেটা কিভাবে প্রভাবিত করে ওই জায়গাগুলাকে শিফট করে টোরে, দেন ইকুইলিব্রিয়াম একটা ডিমান্ড সাপ্লাইয়ের মডেল দিয়ে এক্সপ্লেন করা হয়েছে, দেন আসলে হোয়াট আর দ্য শিফটিং অর চেঞ্জ ইন ফ্যাক্টরস যেটা এফেক্টস করে বোথ ইকুইলিব্রিয়াম, সেই জায়গাগুলা থেকে দেন আমরা আসলে জিডিপি ক্যালকুলেশনের ডিফারেন্ট মেথডস অর অ্যাপ্রোচেস করছি এবং ইউজিং দা, ধরেন ওই যে আমরা যেটা সার্কুলার ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে পড়েছি, যেটা আমি জানি না মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি জন্য রিপ্রেজেন্ট করতে পারেন না। আর প্রেজেন্টেশন, হোয়াই ইউ আর সো উইক ইন ইউর প্রেজেন্টেশন, একটা টিচার খাতা দেখে বুঝবে যে আপনাকে আয় এবং ব্যয় সেটার দিক থেকে কিসের আয় কিসের ব্যয় সেটা দেখায় যদি সমান না দেখান, তাহলে সার্কুলার ফ্লো যে বোথ এক্সপেন্ডিচার এবং ইনকাম অ্যাপ্রোচ মিললে এক করে, তা সেটা সিম্পল এক্সাম্পল দেন আর এক্সটেন্ডেড এক্সাম্পল দেন, একটা বিরাট জটিল সার্কুলার ফ্লো আঁকছেন সবাই, কিন্তু এটার যে এক্সপ্লেনেশন ইনকাম সাইডটি আমি এক চোখ দিয়ে খাতা উঠায় দেখবো ভিতরে কত কিছু লেখা শুরু করছেন, সরকার দেয়, সরকার আনে টানে, কত কিছু। এত বলা দরকার আছে income equal to this equal to expenditure equal to this from the circular flow, তো আসেই। তাহলে সেই জায়গাগুলা প্রেজেন্টেশন যদি এরকম বাজে হয় তাহলে কিন্তু হয় না। আমি আই ওয়াজ ভেরি ফ্লেক্সিবল ওয়াইল মার্কিং, ইভেন আপনারা স্ক্রিপ্টস দেখছেন আরো এসে এই সামনের 2-3 দিনেও দেখে যেতে পারেন। কথা হচ্ছে যে ফ্লেক্সিবল থাকাতে এরকম পেয়েছেন, বাট
নট আপ টু দ্য মার্ক। কয়েকজন ভেরি সিনসিয়ার এবং ইউ নো হাউ টু প্রেজেন্ট ইট, হাইলি অ্যাপ্রিসিয়েটেড প্রেজেন্টেশন, সিম্পলি অ্যামেজিং। সো আমি বলবো সবাইকে, একটা মানুষের সামনে কথা বলবেন, কথাটা যেরকম সুন্দর, ঠিক একটা শিক্ষকের সামনে আপনি খাতাটা যখন প্রেজেন্ট করবেন, দ্যাট নিডস টু বি নাইস। আপনার হাতের লেখা নিয়ে আই ডোন্ট বদার, বাট প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাতের লেখা বদার করে না এই বয়সে, অত আরো এখন ডিজিটাইজেশনের যুগে হাতের লেখা নিয়ে আরো বদার না, কিন্তু যেটা লিখবেন সেটা যেন স্পষ্ট বোঝা যায় যে আপনি এই কথা। আর অনেকেই মিথ্যা কথা প্রচুর লিখছেন, মানে টোটালি বলতে গেলে আমি যদি এজ এ হোল সামারি করি তে, এবং আমার আমার সমস্যা হচ্ছে যে আমি যা পড়ি প্রত্যেকটা পেজের প্রত্যেকটা শব্দ আমি না পড়লে মনে হয় আমার নিজের কাছে প্রতারণা হচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা করি। এখন সেটার প্রবলেম হয়েছে যে আমাকে যে কারণে প্রত্যেকটার পেজে এবং সেন্টেন্সে দাগ দিতে হয়, লিখতে হয়, আর 10-15টা কোশ্চেনের নাম্বার যোগ করা, এটাও টেক্স টাইম। বাট আমি নিজেও মাঝখানে একটু গ্যাপ ছিলাম, একটা ওই যে একটা প্রজেক্টের বিডের কাজে আমি বলছিলাম যে আলটিমেটলি ওই জন্য স্ক্রিপ্টটা একটু দিতে হয়েছে। আমি তারপরেও রিকোয়েস্ট করব, যারা খাতা দেখবেন তাদের জন্য ভালো হবে, কারণ খাতাটা আপনার দেখা উচিত। বিকজ আমি যেহেতু ইন্ডিকেট করছি, আপনি অ্যাটলিস্ট আপনার চোখে ধারা দেখলেও বুঝবেন যে এই জায়গাগুলো আমি মার্ক করি, বরং ফাইনাল ইভালুয়েশনে, বিকজ ইট মে মুভ টু দ্য থার্ড এক্সামিনার ইফ দ্য ডিসক্রিপেন্সিজ আর হাই। মানে আমি বলতেছি, কারণ ইভালুয়েশন সিস্টেম ইউনিভার্সিটির মাচ অ্যাপ্রিসিয়েটেড ইভালুয়েশন সিস্টেম, এখানে আসলে আপনার নিজের আর প্রশ্ন করার কোনো অধিকার থাকবে না, কারণ ইন্টারনাল মেকানিজমটাই এমন। এই জন্যই বলছি যে বি কেয়ারফুল, যে প্রেজেন্ট করবেন যেটা বলবেন সত্য বলবেন, কারণ আপনি মিথ্যা লিখতেছেন, পড়ে যাবেন হয়তো 1-1.5 দিলাম কিন্তু ডিফারেন্সটা হয়ে যাবে, আরেকজন হয়তো 0-0 দিলে আলটিমেটলি জিরোর কাছে চলে যাবেন, যেখানে হয়তো 10-15 পাইতেন এখানে হয়তো আলটিমেটলি 2-3ও পেতে পারেন। মানে এটা এটা হচ্ছে সিস্টেমের কারণে আমি বলতেছি যে এটা যেহেতু ডিফারেন্ট এক্সামিনার ডিফারেন্ট সিস্টেমস ইন্ট্রোডিউসড করা, অতএব আপনাদেরকে বি কেয়ারফুল হোয়াট এভার ইউ নো, রাইট ইট। আপনাকে ফলস করে নাম্বার নেয়ার এই ধরনের প্রতারণা যদি করেন, চাকরির জীবনেও সেই ধরনের প্রতারণা করেন, পারেন নাই ড্রপ ইট, পারতেছেন না জীবনে চলে যা, কথা হচ্ছে। কিন্তু এই ধরনের হিপোক্রেসি না করার জন্য, পারছেন না মিথ্যা কথায় জিডিপির ডেফিনেশন, দুনিয়ার সব প্রশ্নের মধ্যে জিডিপি লাগাইছেন, সেল অফ ইউডস গুডস কেন জিডিপি না, এখানে আমি জিডিপির ডেফিনেশন চাই নাই, বিকজ ফার্স্ট কোয়েশ্চেনে আই হ্যাভ আস্কড ডেসক্রাইব দ্য জিডিপি অথবা ডিফাইন জিডিপি, কিন্তু আপনি আবার জিডিপি লিখেন যে ফাইনাল গুডস আর নট কনসিডার, সেল অফ ইউজ গুডস নট কনসিডার, স্টার্ট করেন। মানে তখন বুঝবেন যে নাও আই এম এক্সপ্লেইনিং দ্য রিজনস ওয়াই, তাহলে বুঝবো যে আপনি এই জায়গাগুলাকে এক্সপ্লেইন করার চেষ্টা করতেছেন এবং কেন হয় না, তখন ইজিলি বুঝবো। কিন্তু আবারও C+I+G লিখতেছেন এখানে, হোয়াট এ স্টুপিডিটি। কিন্তু আপনি সির উত্তর, আই এর উত্তর, জির উত্তর, এক্স এর উত্তরও লিখতেছেন না, তার মানে আপনি বুঝাইতে চাইছেন অনেক কিছু লিখছেন, আপনারা যেন দয়া করে কিছু নাম্বার দিয়ে দেয়। বলছি এই এই জায়গাগুলো খুব খুব ক্রিটিক্যাল, বাট আলটিমেটলি কিছু যখন লিখেন তখন দেখা যায় একটা ইয়া নাম্বার দিয়ে দেওয়া হয় যে 2-1 দিয়েই দিলাম, বাট এই জায়গাগুলা খুব আমার মনে হয় আরেকটু চিন্তা করেই লিখেন, একদমই মিথ্যা কথা লেখা হয়ে যায় তো মাঝে মধ্যে। এই জন্য আমি বললাম যে ইকোনমিক্স টু দা পয়েন্টে লিখেন, 1-2 লাইন লিখলেও দেখা যায় ফুল মার্কস পাওয়া যায়, যাতে কি থিম গুলা থাকে। আবারও বলছি, কারণ হচ্ছে যে আমি ফাইনাল এক্সামিনেশনের ইভালুয়েশন সিস্টেমটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আই এম টেলিং ইট। এখন আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, 6টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার যা পড়ানো হয়েছে, জাস্ট রিড রিড রিড, দেখবেন আপনার ভিতরে আসলে সমস্ত গল্পগুলাই চলে আসবে। আপনি নিজের মতো করে লিখেন, আই ডোন্ট বদার ইট, কিন্তু জিনিসটা নিজের এক্সাম্পল দেন, তাতেও কোনো কিছু করব না, আমি মনে করব না, বরং এগুলা আরো অ্যাপ্রিসিয়েটেড। ওকে, এখন আপনারা নিজেরা যদি কোনো ধরনের ওপেন ডিসকাশন, জাস্ট আপনাদের যদি কোনো কনসার্ন কোনো কিছু সম্পর্কে থাকে, বাট আমি আই এম নট হ্যাপি এট দ্য লাস্ট মোমেন্ট, কারণ হচ্ছে জাস্ট এ সেকেন্ড আমার একটা কল আসছে। আসসালামু আলাইকুম স্যার, আই হোপ ইউ আর দেয়ার। স্যার, একটা লাস্ট ক্লাসের কার্ভটা বুঝিনি স্যার। এক স্যার মিনিট, বলে আমি আছি। 1 মিনিট ওয়েট করেন, আমি ব্যাক করছি। আচ্ছা আচ্ছা, শিওর।
ওকে, বলেন। এই কে যেন কথা বলতে চাইছিলেন, বলেন। জি স্যার, আমি একটা কোশ্চেন করতে চেয়েছিলাম স্যার। হ্যাঁ, ওই হ্যাঁ। একটা ফিগার আছে 611, ফিগার 611 চ্যাপ্টার 6 এ দ্য ইম্প্যাক্ট অফ এন ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট ডিমান্ড অন দি রিয়েল এক্সচেঞ্জ রেট। স্যার এই গ্রাফটা যদি একটু রিভিউ করে দিতেন, কোন কোন ভ্যারিয়েবল আচ্ছা, এখানে আচ্ছা, প্লে করছে। আমি আমি একটু তাহলে ইয়া করি, আমি স্ক্রিন শেয়ার করি, রাইট? আপনারাও করতে পারতেন। আচ্ছা, না আমি করি। ওকে, কোথায় আছে দিস ওয়ান? ইয়া, এই বইটা কে যেন একটু, গ্রেগরি। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন 6 না? ইয়েস স্যার। জি স্যার, 6.11। দেখছি। কত চ্যাপ্টারে আসলাম। খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, আপনারা এই বইটা একটু পড়বেন। মানে আমি কেন বলতেছি, লাইফে অনেক কঠিন ম্যাক্রো পড়বেন, কিন্তু এই ম্যাক্রো বইটা ওই ম্যাক্রোর আলোকেই সহজ করে সুন্দরভাবে, বাস্তবতার আলোকে খুব সুন্দরভাবে লেখা। আমি বলছি এমনিতেও যেই ইয়ারেই থাকেন না কেন, মাঝে মধ্যে মন চাইলে জাস্ট মনে করবেন যে আমি ইকোনমিক্সের এই জিনিসগুলো একটু বুঝি। যেমন আমি গত বছর এই যে সোলো মডেল, গ্রোথ মডেল এগুলো পড়াইতে পারছিলাম। এই বছর আপনাদের এই ঈদের লম্বা ছুটিটা অনেক খরচ। আবার নতুন ব্যাচ শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে, জুলাই থেকে। এই 6 কোথায়? আরো পরে না আগে? বুঝতেছি না কেন। চ্যাপ্টার কোথায় লেখা থাকে? পার্ট 3 গ্রোথ থিওরি। চ্যাপ্টার 7, চ্যাপ্টার 6 বললেন না? জি স্যার, 6.11। হুম, দেখতেছি। এটা তো 7-3, এই যে। ওকে, 6.11, 621, এগুলো পড়বেন আবার সেকেন্ড ইয়ারে। চ্যাপ্টার লার্জ ইকোনমি তো পড়ে নাই, স্মল ইকোনমি পড়েছে। এই গ্রাফটার কথা বলছেন না? দেখেন। জি জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলছে, দেখেন, দ্য ইম্প্যাক্ট অফ এন ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট ডিমান্ড অন দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট। তাহলে আপনি প্রথম চিন্তা করবেন, ইম্প্যাক্ট দেখতেছেন, কিসের ইম্প্যাক্ট দেখতেছেন? ইনভেস্টমেন্ট ডিমান্ড ইনক্রিজ করা হয়েছে অন দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট। আমার ইনভেস্টমেন্ট ডিমান্ড যদি বেড়ে যায়, তার প্রভাব রিয়েল এক্সচেঞ্জ রেটে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার যদি ধরেন I1 বেড়ে গেল, তাহলে আপনি ধরেন সিম্পলি, আমি আমি একটু খাতা কাগজ নিলাম যাতে বলে বোঝাতে পারি। ধরেন S মাইনাস I1, ধরেন 10 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 6। আপনার এই 6 হচ্ছে ফিক্সড, এবং সেটা যদি থাকে তাহলে আমি এই এপসিলন E1 ইন্টারেস্ট রেট, এক্সচেঞ্জ রেট, রিয়েল এক্সচেঞ্জ রেটে আমি থাকি। তার মানে হচ্ছে 6 মানে হচ্ছে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট। তার মানে ইউর সেভিংস ইজ মাস্ট হায়ার দ্যান দ্য ইনভেস্টমেন্ট। সো সেভিংস যদি ইনভেস্টমেন্টের চেয়ে বড় হয়, তার মানে মানি ফ্লোজ, নেট ক্যাপিটাল আউটফ্লো ইজ পজিটিভ। তাহলে সেটা জানেন। এখন প্রশ্ন হচ্ছে, নেট ক্যাপিটাল আউটফ্লোজ বাইরে না গিয়ে যদি ভিতরে থাকে, তো ভিতরে আনা মানে হচ্ছে কি, যে আপনি I1টা দেখেন, এখন বলছে কিন্তু ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট, দিস ইজ নট 4, দিস ইজ ফর এক্সাম্পল 8। তাহলে হয়ে গেল কত বলেন? 10 মাইনাস 4 ছিল আগে, এখন হচ্ছে 10 মাইনাস 8। তাহলে আগে ছিল 6, আর এখন হচ্ছে কত? 2। তাহলে কার কোন দিকে যাবে আপনি বলেন? আছেন কে প্রশ্ন করেছেন? স্যার কার্ভ লেফটে যাবে, কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রবলেমটা কোথায় সেটা বলবেন?
স্যার প্রবলেমটা হচ্ছে স্যার হ্যাঁ মানে হ্যাঁ ইনভেস্টমেন্ট ডিমান্ডের ইনক্রিজে অ্যাজ আ হোল হ্যাঁ এস মাইনাস আই এ যে ইম্প্যাক্টটা হচ্ছে সেটা হ্যাঁ সেভিংস আর কনজাম্পশনকে কিভাবে এফেক্ট করছে হোল পিকচারটাতে স্যার একটু ক্যাচ আরে করতে ঝামেলা হচ্ছে। না না, ও ফুল পিকচারটা এই এনএক্স কার্ভ তো ডাউনওয়ার্ড স্লোপিং, সেটা তো আর কারো কোনো সন্দেহ নাই। ইয়েস স্যার, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, সন্দেহ নাই। আবার আমরা বলছিলাম যে এই এনএক্স কার্ভ সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট ফর এ টাইম পিরিয়ড দিস ইজ ফিক্সড। প্রথম অবস্থায় হচ্ছে ধরেন 10 - 4 ধরলাম 6, তাহলে এটাকে আমরা এই এনএক্স ওয়ানটা আসলে কি পরিমাণ 6। এখন প্রশ্নটা হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়ছে, তো ইনভেস্টমেন্ট ডিমান্ড আপনার সেভিংস যদি বাইরে চলে যায়, আগে 10 - 4 6, সেই 6 যে আপনার সঞ্চয় যখন বেশি হয় তাহলে এটা বাইরের মানি ফ্লোজ আউটসাইড দ্য কান্ট্রি। এখন কথা হচ্ছে আপনার এখানে যদি ইনভেস্টমেন্ট ডিমান্ড বেড়ে যায় তাহলে আপনার তো বুঝতেই হবে যে আমার তাহলে তো এস মাইনাস আই এটা তো একটু ব্যালেন্সের দিকে যাবে। তার মানে হচ্ছে ইনক্রিজ ইন দ্য ইনভেস্টমেন্ট ডিমান্ড রেইজেস দ্য কোয়ান্টিটি অফ ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। তার মানে হচ্ছে আপনার, আমি কিন্তু বারবার বলতেছি, your savings is much higher than investment. If this is the scenario, then money flows outside the country. To protect this amount of money, what should be done? Options such as create the opportunities so that this amount of money could be invested in your country. তাহলে এমন ভাবে বাড়ান যে টাকাটা চলে যাচ্ছে সেটা যেন আপনার দেশের ভিতর বিনিয়োগ হয়। তার মানে হচ্ছে ইউ আর ক্রিয়েটিং দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইন ইউর কান্ট্রি। তাহলে থিওরিটিক্যালি আমার যে নেট ক্যাপিটাল আউটফ্লোস যেটা আগে ছিল বাইরে চলে যেত, এখন তো নেট ক্যাপিটাল আউটপুট সেই পরিমাণ বাইরে চলে যাবে না। আগে চলে যেত হচ্ছে 6, এখন 4 যখন ইনভেস্টমেন্ট ছিল, এখন ইনভেস্টমেন্ট ডিমান্ড বাংলাদেশের ভিতর হয়েছে 8। তাহলে অতিরিক্ত যে 4 সেটা কিন্তু 6 থেকে কমে যাবে, তাহলে 2। তার মানে হচ্ছে নেট এক্সপোর্ট ডেফিনেটলি হচ্ছে যে আমার কমে যাচ্ছে। কি জন্য কমে যাবে? বিকজ আপনি বলছেন যে সেভিংস মাইনাস ইনভেস্টমেন্ট শুড বি ইকুয়াল টু দ্য নেট এক্সপোর্ট, এবং সেটার ব্যালেন্সিং হয় কিভাবে? যে সেটার ব্যালেন্সিং হয় হচ্ছে এক্সচেঞ্জ রেটের মাধ্যমে। কি জন্য? দেখেন, প্রথম অবস্থায় ইনভেস্টমেন্ট ডিমান্ড যত বাড়বে তার মানে হচ্ছে নেগেটিভটা বাড়লো, এখানে যে গ্যাপটা সেটা কমে যাবে। তার মানে এস মাইনাস আইটা ডিস্টেন্স যে বড় ছিল ডিস্টেন্সটা কমে যাবে, মানে ছোট হবে। তার ইট মিনস এই কার্ভটা শিফট করবে I1 to I2 তে। এখন প্রশ্ন হচ্ছে সাপ্লাই অফ ডলার্স টু বি এক্সচেঞ্জড ইনটু ফরেন কারেন্সিজ ফলস ফ্রম S-1 to S-80। এখন বলতেছে সাপ্লাই অফ ফরেন কারেন্সি, আপনি আগে যেটা বলতেছেন যে মানি ফ্লোজ ইনটু দ্য আউটসাইড দ্য কান্ট্রি, আপনার যদি বাইরে টাকা বিনিয়োগ করেন সেটা আপনি টাকায় করবেন না ডলারে করবেন? আমার কথার উত্তর দিয়ে তাহলে কিন্তু মাথায় ঢুকবে ডলার 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 ডলারে, ডলারে ঢুকবে। তাহলে আপনি 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 ডলারের ডিমান্ড এখন যদি ওই যে পরিমাণ বাড়িয়েছেন ইনভেস্টমেন্টটা দেশের ভিতরে, এখন কি আর সেই পরিমাণ ডলারের ডিমান্ড থাকবে? না স্যার, এখন ইনভেস্টমেন্টের ডিমান্ড বেড়ে গিয়েছে, মানুষ সেভিংস হ্যাঁ থেকে এখন দেশের মধ্যে ইনভেস্ট করবে, ডিমান্ড অফ ইউএস ডলার্স কমে যাবে। হ্যাঁ, তাহলে তাহলে হচ্ছে আপনার কথা হচ্ছে যে পরিমাণ ডিমান্ড করতেন সেই পরিমাণ ডিমান্ড আপনি করবেন না। তাহলে ডিমান্ড আপনি এখন এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনে চলে যান। আপনার কথা হচ্ছে আপনি তো সবসময় এই গ্রাফটা দিয়ে চিন্তা করলে তো অনেক কিছু পাবেন না। আপনি চিন্তাটা আমি প্রথম শুরু করছি I1 ফিক্সড যা ছিল তাই, এখন ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়ছে। তাহলে ইনভেস্টমেন্ট ডিমান্ড বাড়া মানে কি? তাহলে সেভিংস এবং ইনভেস্টমেন্টের যে গ্যাপ সেটা কমে আসতেছে। কমে আসা মানে কি? দেশের ভিতরে বিনিয়োগ হচ্ছে। তার মানে হচ্ছে আমার যে এক্সট্রা সারপ্লাস ছিল সেভিংস হিসাবে সেটা এখন দেশের ভিতরে বিনিয়োগ হচ্ছে, বাহিরে যাওয়া বন্ধ হয়েছে। বাহিরে গেলে কিসে যাইতো? ডলারে যেত। এখন আমার ডলারে না গিয়ে কিসে হচ্ছে? আমার দেশে টাকা দিয়ে বিনিয়োগ হচ্ছে। অতএব আমি চিন্তা করব আমার ডিমান্ড ফর ফরেন কারেন্সি বাড়বে না কমবে বলেন? কমবে স্যার। ডিমান্ড ফর ফরেন কারেন্সি যদি কমে তাহলে এক্সচেঞ্জ রেট কি হয়ে যাবে? কমে যাবে। ইয়েস স্যার। এক্সচেঞ্জ রেট যদি কমে যায়, এখন দেখেন এক্সচেঞ্জ রেট হচ্ছে ডোমেস্টিক কারেন্সি ডিভাইডেড বাই ফরেন কারেন্সি, মনে আছে? ইয়েস স্যার। আর দুই ভাবে
আরেকটা ছিল এই বইয়ে ছিল ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি। আমি কিন্তু বারবার আপনাদের রিপিটেডলি বলছি যে আপনি যখনই কোথাও দেখবেন তখন দেখবেন ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি, কিন্তু এই বইটা শুরু করছে কিভাবে যে ফরেন কারেন্সি ডিভাইডেড বাই ডোমেস্টিক কারেন্সি। কারণ হচ্ছে $1 কত ইয়েন, মনে আছে বইটার স্টার্টিং এ যে বলছিল $1 কত ইয়েন, তাহলে ডোমেস্টিক কারেন্সি কোনটা বলেন তো? ইয়েন। কেন? আমি লাস্ট ক্লাসে বলছি না ডলার ডলার স্যার, স্যার হ্যাঁ, এটা আমেরিকান স্টুডেন্টের জন্য এটা স্যার। আমেরিকার আলোকে বলছি না যে এই বইটা লিখছে, তাহলে আমেরিকায় তাহলে ডোমেস্টিক কারেন্সি কি ডলার আর ইয়েন, তাহলে ইয়েন পার ডলার, ইয়েন পার ডলার। একটু দেখেন বাংলাদেশে কি আপনি এইভাবে এক্সচেঞ্জ রেট বলেন? না স্যার, ডলার পার টাকা, টাকা পার হ্যাঁ ডলার। হ্যাঁ, আমরা বলি টাকা পার ডলার, কিন্তু হওয়া উচিত কি ডলার পার টাকা। এই বইয়ের অনুযায়ী কি হওয়া উচিত? টাকা পার ডলার, ডলার স্যার, বাংলাদেশের কনটেক্সটে এই হ্যাঁ বইয়ের উদ্দেশ্যে ডলার পার ইয়েন। হ্যাঁ, এই তো ডলার পার টাকা অথবা ডলার পার ইয়েন, মানে হয়েছে বাংলাদেশের সাথে হইলে ওইরকম। তাহলে ওই ওই চিন্তা থেকে বলবেন, তখন আলটিমেটলি দেখবেন যে আপনার দেশে যদি আপনি এই কাজটা করতে পারেন, তখন ইনভেস্টমেন্ট আলটিমেটলি এগ্রিগেট সাপ্লাইকে প্রভাবিত করবে এবং সেটা হচ্ছে ডোমেস্টিক প্রাইস লেভেলকে কমায় দিবে। তো ডোমেস্টিক প্রাইস যদি কমে যায়, তখন রিয়েল এক্সচেঞ্জ রেটের সাথে ডোমেস্টিক প্রাইসের কি সম্পর্ক ছিল? এই যে চলে যান, এই যে পজিটিভ, ইয়েস স্যার, কমে মনে যাবে, আছে? রেট হ্যাঁ কমে যাবে। হ্যাঁ, তখন না ডোমেস্টিক প্রাইস যদি বাড়ে তাহলে রিয়েল এক্সচেঞ্জ রেট কি হবে? বাড়বে। বেড়ে যাবে, বেড়ে যাবে। ই ইন্টু পি বাই পি স্টার, তার মানে পি হচ্ছে ডোমেস্টিক প্রাইস, ডোমেস্টিক প্রাইস এন্ড রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ পজিটিভলি রিলেটেড, ডোমেস্টিক প্রাইস ফরেন প্রাইস এবং রিয়েল এক্সচেঞ্জ রেট ইজ নেগেটিভলি রিলেটেড। অতএব আপনি যদি এই ইনভেস্টমেন্ট ইজ রিফ্লেক্টেড ইন দ্য প্রোডাকশনস দ্যাট উড হেল্প রিডিউস দ্য প্রাইস লেভেল, দ্যাট মিনস দ্যাট উইল পুশেস আপ দ্য এক্সচেঞ্জ রেট, রিয়েল এক্সচেঞ্জ রেট। এবং দিস ইজ দ্য কেস দ্যাট ওই যে this is the case that we see here. স্যার থ্যাংক ইউ, ফুল পিকচারটা ধরতে পেরেছি, থ্যাংক ইউ। বুঝছেন? গল্প যদি না মনে রাখেন এইভাবে, জীবনে কিন্তু খালি আন্দাজি কথা বলবেন। বিষয়টা হচ্ছে গ্যাপ। ওয়াই দ্য গ্যাপ? গ্যাপ পজিটিভ মানে কি, গ্যাপ নেগেটিভ মানে কি, গ্যাপ কমা মানে কি? আপনি কি করতেছেন সেটা যদি ভিতরে না ঢুকে খালি বললেন এস মাইনাস আই যদি নেগেটিভ হয়ে বামে গেল, জীবনেও লেখাপড়ার একজন প্রশ্ন করলে কথা বলতে পারবেন না। আপনার দেশের সঞ্চয় বেশি, বিদেশে বিনিয়োগে যাবে। আপনার দেশে বিদেশে ইনভেস্টমেন্ট বেশি, বলবেন বিদেশিরা আসছে বলে আমার দেশের বিনিয়োগ সেভিংস এর চেয়ে বেশি। দিস ইজ দ্য ওপেন ইকোনমি কেস, নাথিং এলস, জাস্ট সিম্পল। থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ। হ্যাঁ জি স্যার, জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন প্লিজ। স্যার আপনি বলছিলেন যে আমাদের যেহেতু এবার একটু কম পড়ানো হয়েছে কারণ আমাদের বন্ধ বেশি ছিল, তো ফাইনালে আমরা দু একটা কোয়েশ্চেন মিস করতে পারি, মানে আমাদের যা পড়ানো হয়েছে এর বাইরে থেকে আসতে পারে। তাহলে সেটা কোন ধরনের কোয়েশ্চেন হতে পারে? এটা কি অন্য কোনো চ্যাপ্টার থেকে নাকি এই ওই যে পড়ানোর আমি মানে বললাম ম্যাথ? না যে সিলেবাসের মধ্যে ওই যে কনজাম্পশন থিওরি গুলো আছে, শুধুমাত্র আজকে যে কথাগুলো বললাম যে পার্মানেন্ট ইনকাম হাইপোথিসিস পড়ে ফেলেন, জাস্ট দেখেন যে পার্মানেন্ট ইনকাম মানে হয়েছে মানুষের আয় পার্মানেন্ট ইনকামের উপর নির্ভর করে, এর উপরে নির্ভর করে না। তাহলে ইনকাম দুই ধরনের, একটা হচ্ছে ট্রানজিটরি ইনকাম আর একটা হচ্ছে পার্মানেন্ট ইনকাম। সিম্পল বেসিক হিসাবে এইটাকে এক্সপ্লেন করছে। আর একটা হচ্ছে লাইফ সাইকেল হাইপোথিসিস। মরিগ্লানি বলছে যে লাইফ সাইকেল হাইপোথিসিস মানে হচ্ছে মানুষ তার জীবনের ভোগটাকে সব সময় তার কনজামশনটাকে স্মুথ করতে চায়। সো কনজামশন স্মুথের ক্ষেত্রে মানুষের জীবনে কিভাবে করে বলতেছে যে মানুষ তার প্রথম জীবনেও ভোগ ঠিকই করে কিন্তু ডিস সেভিংস থেকে করে। অর্থাৎ আপনি আপনার জীবনের বাপের সব টাকা খাইতেছেন, মানে আপনার জীবনের জন্য সেটা ডিস সেভিংস। আবার যখন ইনকাম বাড়বে তখন সেইগুলাকে পূরণ টুরন করে বাপ মাকেও তো আপনি দিবেন কিছু, তাই না? সেগুলা কাটাকাটি হয়ে যাবে। কিন্তু সিম্পল থিওরি দেয়া বলতেছি, তাহলে কাটাকাটি হয়ে গেলে তার চেয়েও আপনি অনেক বেশি ইনকাম করবেন, তখন আপনার জীবনে একটা অ্যাসেট একুমুলেশন হবে। কিন্তু রিটায়ারমেন্টের পরে বলতেছে আবার গিয়ে সেই জায়গাটা হবে, তখন দেখবেন যে কিভাবে গ্রাফটা উপরে নিচে উপরে নিয়ে আবার নিচে নিয়ে নেগেটিভ করছে। তার মানে ইউ লাইফ স্টার্টেড উইথ নেগেটিভ এবং এন্ডেড উইথ নেগেটিভ জিরো।
তার মানে হচ্ছে জিরো কখন হবে সেটা তো জানে না, যেহেতু লাইফ ইজ আনসার্টেন এবং ইউ ডোন্ট নো হাউ লং ইউ উইল লিভ, সো দ্যাটস অলসো আনসার্টেন পার্ট। তবু মানুষের এভারেজ লঞ্জিভিটি চিন্তা করে তখন ম্যাক্সিমাম লাইফ লেংথ এইসব চিন্তা করে একটা ইয়ার ধরে নেওয়া হয়। ওকে, সো এইগুলা, আর ওই যে আপনাদের সিলেবাসের মোটামুটি যে কন্টেন্টস আছে অলমোস্ট সেম থিং এই জিনিসগুলা। এখন এক্সচেঞ্জ রেট ওপেন ইকোনমির জন্য ওইগুলা ইন্টারমিডিয়েট লেভেল অফ টপিকস। ফার্স্ট অফ অল যে এক্সচেঞ্জ রেট কি, এক্সচেঞ্জ রেট ডিটারমিনেন্টস কিভাবে হয়, রিয়েল এক্সচেঞ্জ রেট এবং নমিনাল এক্সচেঞ্জ রেট কি, এবং রিয়েল এক্সচেঞ্জ রেটের যে ডিটারমাইনিং ফ্যাক্টর সেগুলার ইনক্রিজ ডিক্রিজ, এবং দেখছেন যে ওপেন ইকোনমি কেস, স্মল ওপেন ইকোনমি কেস যখন কনসিডার করি, হাউ এ স্মল ইকোনমিক কেস ইনফ্লুয়েন্সেস দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট, এই জায়গাগুলা একটু দেখবেন। এবং ফিসক্যাল পলিসি ইন এ স্মল ইকোনমি এবং ফিসক্যাল পলিসি আউটসাইড দ্য ইকোনমি যদি পরিবর্তন করে তাহলে সেগুলা কিভাবে প্রভাবিত করে, যেগুলা ক্লাসে জিনিসগুলা বলছি সেগুলা যেন সুন্দরভাবে একটু পড়তে পারেন। ঠিক আছে, আর কথা হচ্ছে যে এই সিলেবাস যা পড়িয়েছে সবটুকু পড়েন যদি, তাহলে মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না, এবং আপনাদের পারা উচিত আমি মনে করি। স্যার আমাদের মিডের মার্কসটা যদি স্যার সেশনালের মার্কসটা যদি দেওয়া হতো স্যার। হ্যাঁ, সেশনালের বলতে হচ্ছে যে সেশনালের তো আপনাদের প্রেজেন্টেশন কি আপনারা জানেন মাইনুলের কাছে, ওইটা কিন্তু ইউনিভার্সিটির রুল সেট করা আছে, অতএব ওইটা নিয়ে কোনো কিছু আসে যায় না। বাট জি আপনাদের স্যার। ওই যে মিডটার্মের মার্কস আজকে যাদের কার্ডটা দিয়ে দিব, তারা হয়তো আজকে না কালকে হয়তো ঘুরে, আমি আমার একটা ক্লাস আছে 9টায়, আবার আপনাদের কি ডোনার স্কলারশিপ ওই সব ঝামেলা আছে, ওইগুলার কারণে সেকেন্ড হাফে আসলে আমি এর মধ্যে নাম্বারটা উঠায় দিব। যাদের গুলা দেখা হয়েছে দেখবেন, আর পরের দিন তারা চলে আসবেন। আমি ওই সেশনালের ওই শিটে আবারও পাঠাবো। মিড টার্ম এই পর্যন্ত যাদেরকে দেখা হয়েছে তারা চলে আসবেন, আর বাকিরা এর পরের দিন আসবেন। আমি একটা নোটিশ পাঠাইছি, আপনাদেরকে কি পাঠাইছে? না স্যার এখনো পাইনি। ও আচ্ছা, স্যার যাই হোক। যে আমাদের স্যার সম্ভব সম্ভবত গ্রুপে আমি দেওয়া কাউকে হয়েছিল। পাঠাইছি বলেন তো, সিআর আছেন কেউ? হ্যাঁ আছেন তো, জি একজন স্যার, তো কথা কালকে বলতেছে তো। স্যার খাতা দেখার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই জি ওইটাই স্যার, জি স্যার। বলতেছি। মিড টার্মে যাদের নাম্বারটা দেওয়া থাকবে আমি উঠায় ফেলবো এসে, কালকে যত ঘুরেই হোক এসে উঠায় তারপরে আমি ক্লাসে ঢুকবো। কালকে থেকে আবার অফলাইন ক্লাস, আমার মাস্টার্স এরও ক্লাস আছে। ঠিক আছে, আর 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 বাকিরা আসবেন কবে, কত তারিখ বলছি? যারা নাম্বারটা দেখবেন না তারা আসবেন পরের দিন। জি স্যার। ওকে, আর স্যার আমার কিন্তু অ্যাসাইনমেন্টটা স্যার আপনার কাছে ছিল স্যার, ওটা কি মাইনুলের কাছে দিয়ে দিব, মাইনুল ভাইয়ের কাছে? আমার কাছে ছিল না, না মাইনুলের সব তো চলে আসে, আপনারটা তো এটার উপরেই রাখা আছে। জি স্যার, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আপনারা সব কোর্স গুলো ভালোভাবে পড়েন আর জানার জন্য পড়েন। দ্যাটস দা লাস্ট সাজেশন বলতে পারেন, অ্যাডভাইস বলতে পারেন। প্রাইস কি স্যার সিলেবাসে আছে? চ্যাপ্টার কোনটা? 6 এর লাস্ট পার্ট প্রাইস আচ্ছা, প্যারিটি স্যার। না না, আমি যতটুকু পড়িয়েছি। এক্সচেঞ্জ রেটের ওই স্যার ইয়েটা পর্যন্ত, ইকুয়েশনটা পর্যন্ত, রাইট স্যার? ইকুয়েশনটা কেন, আমি ফিসক্যাল পলিসি ইনসাইড আউটসাইড কান্ট্রি সবই তো বললাম, এখন কোনটা বলতেছেন সেটা তো জানি না। বুঝছি পলিসি স্যার। চেঞ্জ গুলো তো পড়াইছি আমি, বললাম না লাস্ট ক্লাসে, ওই আমি যে পর্যন্ত বলছি যে স্মল ইকোনমি কেস, যে কেন ফিসক্যাল পলিসি ওইগুলোও আছে তো কয়েকটা জিনিস, আমি যতটুক পর্যন্ত গেছি এর বাইরে আপনাদের পড়তে হবে না, ওইগুলা ইন্টারমিডিয়েট লেভেলে পড়বে। ঠিক আছে, এটাই মনে হয় ফার্স্ট এক্সাম আপনাদের রুটিন দিছে। জি স্যার, রুটিন দিয়েছে স্যার, ম্যাক্রোই ফার্স্ট এক্সাম। কয় তারিখে? স্যার 18 তারিখ। 18, কি যে হইতেছে 18 তারিখে? 18 তারিখে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী থাকবে, ওইখানে আমি আলোচক হিসাবে আছি। 18 তারিখে আবার কি যেন, ও মাই গড, কি সিলেটে কি হোটেল আছে যেন, ভুলেই গেলাম, থাকলাম নিজে তাও মনে করতে পারতেছি। ওখানে আবার এজিএম আছে, অ্যানুয়াল জেনারেল মিটিং। 18 তারিখে আমার পরীক্ষা। ওকে, লেটস সি, আই হ্যাভ টু চুজ এক্সাম ফার্স্ট। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।
জি বেস্ট স্যার, উইশেস অসংখ্য ফর দ্য ধন্যবাদ লাইফ স্যার। এহেড। আপনাদের সামনের জীবনের জন্য শুভকামনা রইল সবার জন্য। স্যার সামনের সেমিস্টার আপনাকে চাই। না, দেখা যাক। না, এগুলা তো আর ওইভাবে হয় না, কারণ আমার তো আবার ওই যে মাস্টার্স এর কোর্স চলে, যে কারণে মাস্টার্স এ শুধু ইকোনমেট্রিক্স ওইটা নিতে হয় আমাদের। তো প্রফেসরদের আবার লিমিটেশন আছে কোর্সের, সব ইয়ারে যে পাবেন হয়তো মাস্টার্স এ গিয়ে দেখা হতে পারে। ভালো থাকবেন সবাই, ভালোভাবে সময়টা কাটান, প্রোডাক্টিভ সময় কাটান, জীবনের এতটুক জায়গায় একটু ভালো ইনপুট দেন, লাইফ উড বি বিউটিফুল। স্যার ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো স্যার থাকবেন আসসালামু সবাই। আলাইকুম। ওয়ালাইকুম থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম। ওকে।